আমি একটা দেশ, পুরাটা দেশ ঘুরেছি মাত্র 10 ঘন্টায়। বিশ্বের অন্যতম ধনী একটা দেশ, প্লেনে উড়ে নয়, ওই দেশের ভিতরে ছোট্ট গাড়ি বা ট্যাক্সিতে চড়ে। এই দেশটির নাম হচ্ছে দারুসালাম ব্রুনাই। মালয়েশিয়ার পার্শ্ববর্তী একটা দেশ, মালয়েশিয়া এবং সিঙ্গাপুরের সাথে সংযুক্ত। আমি এই দেশে যখন গেলাম দেখলাম যে কিং প্যালেসে কোনো হিউম্যান সিকিউরিটি নাই, কোনো মানুষ অস্ত্র নিয়ে দাঁড়িয়ে নাই গেইটে। আমি তাকালাম চতুর্দিকে যে কোথাও কোনো লাইট পোস্টে সিসিটিভি আছে কিনা, দেখলাম তাও নাই। আমাদের গাইড যিনি, তিনি ওই দেশের ন্যাশনাল হসপিটাল যেটা, সেখানে একজন ইএনটি স্পেশালিস্ট হিসাবে তিনি সিনিয়র কনসালটেন্ট কাজ করেন, বাড়ি তার সিরাজগঞ্জ। তা আমি জিজ্ঞেস করলাম, কি ভাই এটা কি অ্যাবান্ডন, পরিত্যক্ত, নাকি এখানে আসলে রাজারা এখন থাকে? না, থাকে। রাজা থাকে, কোনো সিকিউরিটি নাই, কোনো সিসিটিভিও দেখি না, এদের কোনো সিকিউরিটি নিরাপত্তা ব্যবস্থার প্রয়োজন হয় না। ওই জবাব আপনিই পাবেন, আমার উত্তর দিতে হবে না, আরও কিছু দেখলে আপনি পেয়ে যাবেন। একটা একটা করে উনি টুরিস্ট স্পটে নিলেন, 7 স্টার হোটেলে নিলেন, ওনাদের সবচেয়ে বড় চেইন শপ যেটা, সেইটাতে নিয়ে গেলেন, গাড়ির ফ্যাক্টরিতে নিয়ে গেলেন, ওয়াটার ভিলেজে নিয়ে গেলেন, একটা ইউনিভার্সিটিতেও নিয়ে গেলেন, তার মেডিকেল কলেজেও নিয়ে গেলেন। হঠাৎ করে তিনি দিনের শেষ লগ্নে বললেন, কিসমত ভালো থাকলে আপনারা সরাসরি রাজার সালামও পাবেন। আমি বললাম, রাজার সালামও পাওয়া যাবে? বলে, হ্যাঁ, আশা করছি পাওয়া যাবে। উনি আসলে দূর থেকে দেখেছেন যে রাজার গাড়িটা এগিয়ে আসছে। কাছে আসার পরে বললেন যে এইটাই রাজার গাড়ি। আমি দেখলাম একটা মাত্র গাড়ি, তার সামনে কোনো এসকর্ট নাই, তার সামনে পিছনে কোনো ওই রকম সিকিউরিটি নাই, এমনকি একটা বাইকও নাই। আর রাজা নিজেই তিনি গাড়ি ড্রাইভ করছেন, ওখানে আর কোনো মানুষও নাই, দেখলাম গাড়ির ভিতরে একা। তিনি সবাইকে, শুধু আমাদেরকে না, সবাইকে সালাম দিয়ে দিয়েই তার গাড়ির ড্রাইভ চলছে। আমরাও তার সালামের সুযোগ, গ্রহণের সুযোগ নিলাম, আমরা জবাব দিলাম। তা আমি আবার জিজ্ঞেস করলাম যে এই লোকটার কি কোনো ডর ভয় নাই? এই জবাবও আপনি পেয়ে যাবেন। সব কিছু দেখে রাতের বেলা যখন খেতে বসেছি, তখন দেখি যে হাইলি ডিসিপ্লিন একটা রেস্টুরেন্ট, সেখানে বিভিন্ন ধর্মের বর্ণের লোকেরা সেখানে কাজ করছে। খাওয়া দাওয়া শেষে আমরা বের হয়ে যখন এয়ারপোর্টে ঢুকবো, তখন তিনি আমাকে একটা প্রশ্ন করলেন যে আপনি তো ছোট্ট একটি দেশ ঘুরালেন, কোথাও কি আপনি ট্রেন লক্ষ্য করেছেন বা ট্রেন লাইন? না তো। কোনো বাস না, কোনো ট্রাম না, কোনো পাবলিক সার্ভিস ট্রান্সপোর্ট না। বললো, আপনার মনে এই প্রশ্ন আসে নাই যে এই দেশের মানুষগুলা চলে কেমনে? আপনি কি ফুটপাতে বিরাট সংখ্যক মানুষের জ্যাম দেখেছেন? আমি না। আমি জিজ্ঞেস করলাম যে এই দেশের পপুলেশন কত? বললো, তা খুব ছোট, তাদের নিজস্ব ম্যান পাওয়ার হচ্ছে 2.5 লাখ, আর এখানে সার্ভিং ফরেনার্স হচ্ছে আরো 3.5 লাখ। এই সব মিলিয়ে 6 লাখ মানুষের এই দেশ। বললাম, এই জন্য কি রাস্তায় মানুষ হাঁটে না? কয় না। বললাম, তাহলে কি? বলে যে এখানে এভরি গ্রোন আপ ইন্ডিভিজুয়াল হ্যাজ ইটস ওন কার অর ট্যাক্সি, নো ম্যাটার হি ইজ এ ফরেনার, নো ম্যাটার হি ইজ এ লেবার, নো ম্যাটার হি ইজ এ ডক্টর। তিনি যে কোনো শ্রেণী পেশার হন, অসুবিধা নাই, তার নিজস্ব একটা গাড়ি আছে। আমি জিজ্ঞেস করলাম যে আমাদের দেশের কতজন মানুষ এখানে আছে? সেই সময় তিনি বললেন যে এটা সরকারি হিসাব অনুযায়ী 38,000, তবে একটু বেশি হওয়ার সম্ভাবনা। আমি বললাম, তাদের কি কার আছে? বলে, হ্যাঁ, এভরিওয়ান মেনটেন্স এ কার। কারে তাদের খরচ যায় না? যায়। এই দেশে যেহেতু পেট্রোল এবং গ্যাসের দেশ, আরও অনেকগুলো মূল্যবান মিনারেলস রিসোর্সের দেশ, এই জন্য পেট্রোলের দাম এখানে খুবই কম। আমাদের দেশের পানির চেয়ে এটার দাম এখানে কম।
মেনটেনেন্সে খুব বেশি যায় না, আর প্রত্যেকে কেউ রিকন্ডিশন গাড়ি কিনে না, সবাই ব্র্যান্ড গাড়ি কিনে। বললাম এত টাকায়, দেখো না টাকা এত লাগে না, কারণ এই দেশে গাড়ি কিনে মানুষ, তাকে গাড়ির সাথে কোনো ট্যাক্স দিতে হয়, ট্যাক্স ফ্রি গাড়ি। আমাদের তো ট্যাক্স ফ্রি গাড়ি একটা বিশেষ ক্লাস এই সুবিধাটা এনজয় করে, ওখানে সবাই। তা আমি বললাম সব কিছু মানলাম যে এটা একটা ওয়েলফেয়ার কান্ট্রি, নো ডাউট, কিন্তু সব দেশে তো কিছু শত্রু থাকতে পারে। ওনার কি কোনো শত্রু নেই? কয় নাই। কারণ এটার উত্তরটা একটু আপনাকে দিতে হবে। কয় যে দেখেন, এখানে রাজা তার পেটের ভিতরে সব কিছু ঢুকায় না, তার প্রজাদের বা এই দেশে যারা বসবাস করে তাদের পেটের ভিতরে বেশি বেশি করে কিভাবে ঢুকানো যাবে, এটি হচ্ছে রাজার ধান্দা। তাইলে তার শত্রু থাকবে কেন? আমি জিজ্ঞেস করলাম যে তার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা কি। বললেন যে তিনি একজন কোরআনের হাফেজ এবং তিনি কোরআনিক সায়েন্সের একজন গ্র্যাজুয়েট। আমি জিজ্ঞেস করলাম যে এই শাসন কি তার আগেও ছিল? কয় না, ছিল না, তখন তো কলোনিয়াল স্টেট। এখানে ফ্রান্স, আমেরিকা এবং ব্রিটিশ পর্যায়ক্রমে এরা বিভিন্ন সময় বিভিন্ন শক্তি শাসন করেছে, আর এই দেশের সব কিছু শোষণ করে নিয়েও গেছে। এদের হাতে আসার পরে তারা এই কাজটা করছে। আমি জিজ্ঞেস করলাম যে এখানে সব ধর্মের লোক আছে? হ্যাঁ আছে। তাদের ধর্মীয় অধিকার ফুললি এনজয় করে এবং তাদেরকে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান করার জন্য ফেসিলিটেট করা হয় রাজার পক্ষ থেকে। হাউ ওয়ান্ডারফুল কান্ট্রি। এবার আমি জিজ্ঞেস করলাম, টুরিস্ট স্পটে গেলাম, কোনো মানুষ দেখলাম না কেন? ওরকম তো কোনো টুরিস্ট দেখলাম না, কিন্তু এখানকার স্পটগুলো আমাদের স্পটের চেয়ে অনেক বিউটিফুল, নাই কেন? তখন বললো যে এখানে হাঙ্কি ভাঙ্কি নাই, এই জন্য এখানে ওরা আসে না। আপনারা বুঝতে পারছেন তো বিষয়গুলো? ওইটা নাই, এই জন্য এখানে আসে। এটা ওয়েল ডিসিপ্লিন কান্ট্রি, আলহামদুলিল্লাহ। ওয়াটার ভিলেজে রাতের বেলা গেলাম, তো লাইটগুলা জ্বলছে, মনে হলো যেন মুক্তা দিয়ে দেশটা সাজানো। পানির উপরে ভাসমান একটা গ্রাম, সেই গ্রামে স্কুল, মাদ্রাসা, মসজিদ, সেই গ্রামে কলেজ এবং একটা ইউনিভার্সিটিও আছে, এমনকি একটা ফুল ফ্লেজেড হসপিটাল আছে ভাসমান। খুবই এক্সপেন্সিভ এস্টাবলিশমেন্ট, তাদের সম্পদ আছে, করেছে। আমি বললাম যে এটা কি সম্পদের অপচয় নয়? এই খরচকে তো অর্ধেক করে, তোমাদের দরকার না হলে গরিব বিশ্বে এটা দান করতে পারতা, তোমরা ওই পানির উপরে এদেরকে শুয়াইয়া রাখছো। তখন উনি বলল যে তাদের আদি পেশা ছিল ফিশিং, মাছ ধরা। তারা তাদের এই পেশা ত্যাগ করতে চায় না। এই সম্প্রদায় বলেছে পানি আমাদের বন্ধু, পানি আমাদের জীবন, পানিতেই আমরা থাকব। বহু চেষ্টা করা হয়েছে তাদেরকে সমতলে নেওয়ার জন্য, তারা যায়নি। তখন রাজা ডিসিশন নিয়েছে তারাও এদেশের নাগরিক, তাদের প্রতি আমাকে দায়িত্ব পালন করতে হবে। এই জন্য ওই পানিতে থাকা যাতে তাদের জন্য কমফোর্টেবল হয়, তাদের ছেলেমেয়েরা যাতে প্রপারলি এডুকেটেড হয় এবং স্কিল হ্যান্ড হয়, এই জন্য এই সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে দেওয়া হয়েছে। বাংলাদেশটা এমন হলে কেমন হবে? খুব হালকা করে বললেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা এমন একটা বাংলাদেশ চাই যেই বাংলাদেশে এদেশের সরকার প্রধানকে বুলেট প্রুফ গাড়ির ভিতরে ঢুকে চড়তে হবে না, হাঁটবে, রিক্সায় চড়বে, পাবলিক ট্রান্সপোর্টে উঠবে, যখন যেখানে যেটা মানায় সেইভাবে চলাফেরা করবে। আর সেই চলাফেরা করার সাহস এবং পুঁজি এই শাসককে অবশ্যই সংগ্রহ করতে হবে। ওই যে বলেছে যে এই দেশে তার দুশ্মন থাকবে কেন, সে তো একা তার পেটের ভিতরে সব ঢুকায় না, বরঞ্চ তার পেটে ঢুকানোর আগে নাগরিকদের পেটে কিভাবে ঢুকাবে সেই ধান্দা তার সবসময় আছে। আমরা ওই বাংলাদেশটা দেখতে চাই। এটা একদিনে হবে না। আবার দেখেন, আজকে আমি বক্তব্য দিয়ে যাচ্ছি, যদি 12, 13, 14 এরকম কোনো এক সময় ফেব্রুয়ারি মাসের আগামী বছর ইলেকশন হয়,
আপনাদের সবার দোয়া মনে করেন আমরা সরকার গঠনের সুযোগ পেলাম? আল্লাহ ভালো জানেন, আল্লাহ ভালো জানেন। তা আপনারা 1 মাস অপেক্ষা করে 2য় মাসের 1ম তারিখে আবার মিছিল নিয়ে বের হবেন না। যেগুলা বলেছিলেন কোথায়, এগুলা দেখি না কেন? আমাদের হাতে আলাউদ্দিনের প্রদীপ নাই, কিন্তু আমাদের হাতে 18 কোটি প্রদীপ আছে আলহামদুলিল্লাহ। আমরা প্রত্যেকটা মানুষকে এক একটা প্রদীপ বানাতে চাই, কাউকে আমরা অন্ধকারে রাখতে চাই না। এই জন্য আমাদের প্রথম ফোকাসটাই হবে শিক্ষা এবং স্বাস্থ্যের উপরে। বেটার এডুকেশন, বেটার নেশন, বেটার হেলথ, বেটার সিটিজেন। এই 2টা মাইনাস করে কোনো সভ্যতা গড়ে উঠতে পারবে না, সামনের দিকে আগাতে পারবে না। এই ফাউন্ডেশনের উপরে ভর করে আমরা সামনে এগোতে চাই। এখন মনে করেন আল্লাহর ইচ্ছা হলো না, আমাদের হাতে এই দেশ পরিচালনার দায়িত্ব আসলো না, তাইলে কি গালে হাত দিয়ে আরো 5 বছরের জন্য অপেক্ষা করব? নো, আমাদের মিশন অব্যাহত থাকবে। আমরা যা নিজে পারবো করব, যেটা আমাদের আয়ত্তের বাইরে সরকারকে বলবো ইউ ডু দিস, তুমি ভালো কাজ করো, তোমার হাত আমরা শক্তিশালী করব, তোমাকে সাহায্য করব। সরকার কথা শুনে না, আওয়াজ দিতেই থাকবো। আর একটা সুযোগের অপেক্ষা করতে থাকবো, যে জনগণের মনে আমাদের প্রতি আমাদের কর্মের মাধ্যমে ভালোবাসা যদি তৈরি হয়, নেক্সট টাইম আমরা দেখব। আমরা ধৈর্য হারাবো না। আমরা ট্রেজারি বেঞ্চে অর্থাৎ সরকারি দলে বসতে রাজি, আমরা বিরোধী দলেও বসতে রাজি। আমাদের কাছে সরকারি দল বিরোধী দল বড় জিনিস নয়, আমাদের সামনে বড় জিনিস হচ্ছে জনগণের জীবনকে পাল্টে দেওয়ার সংগ্রাম চালিয়ে যাওয়া। এই জীবনটা নিজেরটা আমরা প্রথমে পাল্টাতে চাই, চেষ্টা করছি আমরা। সেদিন ধূমপান বিরোধী একটা সংস্থা আসলো, এই মাসের 20-21 তারিখের দিকে তারা একটা ন্যাশনাল কনভেনশন করবে, আমাকে সেখানে থাকার জন্য অনুরোধ করে। তো তারা কিছু দাবিনামা 7-8 দফা নিয়ে এসেছে যে আমরা এগুলো ফোকাস করতে চাই। এর মাঝে এক জায়গায় লেখা আছে আইনকে আরো বেশি সুদৃঢ় করতে হবে, মানে এখন যা আছে আরো টাইট, এবং এটার আইনকে প্রয়োগ করে ধূমপান বন্ধ করার দিকে আগাতে হবে। আমি বললাম সে আইন দিয়ে তো ধূমপান বন্ধ হবে না, আইন তো এখনো আছে। পাবলিক স্পেসে কোথাও স্মোকিং করা যাবে না, এটি হচ্ছে বাংলাদেশের বিদ্যমান আইন। কেউ যদি করে 200 টাকা জরিমানা। আপনাদের চৌকে কোথাও জরিমানা করতে কাউকে দেখছেন? পাবলিক স্পেসে স্মোকিং করে না? করে। আইন আছে, প্রয়োগ নাই। আমি বললাম যে উদাহরণ আরেকটা আছে পাশাপাশি। বাংলাদেশ জামাতে ইসলামের সাথে প্রাপ্তবয়স্ক নরনারী আছেন 3.5 কোটি। এটা আমাদের যারা স্বাক্ষর দিয়ে একমত পোষণ করে আমাদের সাথে জয়েন করেছেন, এটা তাদের নাম্বার। এর বাইরে যারা ভালোবাসেন, আমাদেরকে সমর্থন করেন, কিন্তু তারা স্বাক্ষর দিয়ে আমাদের সদস্য হন পূরণ করেন নাই, তারা এই সংখ্যাটা আরো বেশি। তাই আমি বললাম যে আমাদের এই টোটাল ম্যান পাওয়ারের মধ্যে আপনি কাউকে সিগারেটের একটা স্টিক টান দিয়ে ঠুটে নিতে দেখবেন না। একটা মানুষও স্মোকিং করে না, বরঞ্চ এদের সামনে কেউ স্মোকিং করলে এদের মাথা ঝিমঝিম করে। আমরা কিন্তু আইন করি নাই যে এই সংগঠন যারা করবে, আমাদের সাথে যারা সংযুক্ত হবে, তারা কেউ স্মোকিং করতে পারবে না, এই ধরনের কোনো আইন নেই আমাদের। কেন? মানে তারা দেখছে যে এই সংগঠনের প্রধান থেকে একেবারে সাধারণ সাপোর্টার পর্যন্ত এই ক্ষতিকর জিনিসটা কেউ গ্রহণ করে না, সেবন করে না। ধূমপান থেকে তারা বিরত। এক্সিলেন্ট একটা পরিবেশ, এখানে সে নষ্ট করবে কেন? সে বলে ফেলে দিলাম আমার অতীতের ময়লা, এখন আমিও এই মিছিলে সামিল হয়ে গেলাম, আজকে থেকে আমিও আর স্মোকিং করব না। তাকে কারো বলতে হয় না, এটা ইমপ্লাইড। এটা এই সৌন্দর্য দেখতে দেখতে সেও এটাতে সংযুক্ত হয়ে যায়। সমাজে আইন করে সবকিছু করা যাবে না, সমাজে নৈতিকতার চাষ করে এই সমাজকে বদলাতে হবে ইনশাআল্লাহ। এই পরিবারের সদস্য হিসাবে আল্লাহ ভালো জানেন, যদি আল্লাহর ফয়সালা, জনগণের ভালোবাসায় আমরা সরকারে যাই, যদি আমি বেঁচে থাকি, যদি আমি সুস্থ থাকি, যদি আল্লাহ তাআলা আমাকে মানসিক সুস্থতাও দিয়ে রাখেন, তাহলে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, যে তোমরা বিপদ বা জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে
প্রথমে নিজেকে বাঁচাও, তারপরে তোমার নিকটজনকে বাঁচাও। ইনশাআল্লাহ আমি আমার নিকটজনকে ভুলব না। সবাই আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, মহৎ এই পেশাকে ইবাদত হিসাবে গ্রহণ করে পুরা জীবনভর আমরা যেন করে যেতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। এই জাতি যেন একদিন বুঝতে পারে এরাই আমাদের প্রিয়তম, এরাই আমাদের আপনজন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।